দুপুর তখন 2টো। উজান নিজের ক্লাস শেষ করে ক্লান্ত পায়ে নিজের কেবিনের দিকে এগোচ্ছিল। তার চোখে মুখে সারাদিনের ক্লান্তির ছাপ স্পষ্ট। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সারাদিন প্রায় পেরিয়ে গেল, অথচ মৌকে সে এক পলকের জন্য দেখতে পায়নি, এমনকি ক্লাসের সময়ও না। মেয়েটা এতক্ষণ কোথায় ছিল তা সে কিছুতেই বুঝতে পারছিল না। তার উপর আজ মেহেরও কলেজে আসেনি। তা নিয়ে তার টেনশন আরও দ্বিগুণ হচ্ছে। মেহের থাকলে অন্তত মৌকে নিয়ে এতটা দুশ্চিন্তা করতে হতো না। সে আবারও কলেজের চারিদিকে তীক্ষ্ণ নজর বুলালো, কিন্তু কোথাও তার পুচকে বউটার দেখা মিলল না। অগত্যা এক বুক বিরক্তি ও রাগ নিয়ে সে নিজের কেবিনের দিকে চলল। মনে মনে ভাবলো আজ বাসায় গিয়ে মেয়েটাকে ইচ্ছামতো পানিশমেন্ট দেবে। এত অবুঝ কেন? সে কি একটু বোঝে না যে তাকে এক পলক দেখার জন্য এই উজান চৌধুরী কতটা ব্যাকুল হয়ে থাকে? মনে মনে বউ নাই বা মানুক, তাই বলে এভাবে সারাদিন চোখের আড়ালে লুকিয়ে থাকতে হবে? তাছাড়া 2 দিন পর ফাইনাল পরীক্ষা, ঠিকমতো ক্লাস না করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে, সেটাই সে মাথায় ঢুকিয়ে পারছে না। উজান ধীর পায়ে নিজের কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকতে এক নিমিষে তার চোখ দুটো জুড়িয়ে গেল। সে দেখল মৌ তার প্রফেসরের আরামদায়ক চেয়ারটায় মাথা ঠেকিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। এতক্ষণে উজানের সারাদিনের অশান্ত ছটফটে বুকটা এক অদ্ভুত শীতলতায় ভরে উঠল। সে এক পলক কেবিনের বাইরে চারিদিকে তাকিয়ে ভেতর থেকে দরজাটা ভালো করে লক করে দিল। তারপর বিদ্যুৎ গতিতে নিজের প্রিয়তমার দিকে এগিয়ে গেল। হুট করে একটা পুরুষালী হাতের চেনা স্পর্শ পেতে মৌ ধরফর করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সামনে উজানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভয়ার্ত বুক যেন এতক্ষণে স্বস্তি ফিরে এলো। তার এই ভীতু ফেস দেখে উজান শব্দ করে হেসে উঠল। তারপর সে নিজে চেয়ারে বসে একটানে মৌকে নিজের কোলের উপর বসিয়ে নিল এবং কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। কি ম্যাডাম, ভয় পেয়েছেন বুঝে? মৌ তখনও বিস্ময়ে ভরা চোখে উজানের দিকে তাকিয়ে আছে। আচমকা ঘুম ভাঙায় নিজেকে স্বাভাবিক করতে তার কিছুটা বেগ পেতে হলো। খানিকটা স্বাভাবিক হতেই সে উজানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে কাঁদো কাঁদো মুখে বলল, খাচ্চর লোক একটা, এভাবে কেউ ভয় দেখায়? আর একটু জোরে আমার আত্মাটা খাঁচা ছেড়ে বের হয়ে যায়নি। আমি ভাবছি আমাকে কে না কে টাচ করলো। উজান মৌকে নিজের দিকে ঘুরিয়ে এক দৃঢ় গলায় উত্তর দিল, শোনো মিসেস চৌধুরী, উজান চৌধুরীর পার্সোনাল প্রপার্টিকে টাচ করা দুঃসাহস দেখাবে এমন কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত এই পৃথিবীতে জন্মায়নি। আর যে এই দুঃসাহস দেখানো বিন্দুমাত্র চেষ্টা করবে তাকে ডিরেক্ট এই পৃথিবীর বুক ছেড়ে চিরকালের জন্য বিদায় নিতে হবে। জাস্ট মাইন্ডেড। বাই দ্য ওয়ে, সারাদিন কোথায় ছিলে? হ্যাঁ, কত খুঁজলাম তোমাকে, কোথাও তো পেলাম না। আর আমার ক্লাসেও আসেনি। কাহিনী কি? দাঁড়াও, আজ বাসায় ফিরি, তারপর তোমাকে কঠিন পানিশমেন্ট দেব। মৌ এবার কোনো কথা না বলে হুট করে দুহাতে উজানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। উজান কিছুটা চমকে তার দিকে তাকালো। সে খুব স্পষ্ট বুঝতে পারলো মৌ কোনো একটা বিষয় নিয়ে ভীষণ আপসেট হয়ে আছে। নয়তো এমন করে মুড অফ করে বুকে জড়িয়ে ধরার মেয়ে অন্তত সে নয়। উজান নরম সুরে ডাকলো, পিচ্ছি। কিন্তু মৌয়ের মুখ থেকে কোনো রেসপন্স বা সাড়া এলো না। পরপর বেশ কয়েকবার ডাকার পরেও যখন ফলাফল শূন্য হলো, তখন উজান মনে মনে কিছুটা ভয় পেয়ে গেল। সে আলতো করে মৌয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে দেখতে পেল। মেয়েটার চোখ বেয়ে অনবরত অশ্রু ঝরছে। মৌয়ের চোখের কোণে জল দেখে উজানের ভেতরের মনটা এক লহমায় হাহাকারে ভরে উঠল। সে উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে আমার পেচ্ছিটার? আমার কোনো কথায় কি খুব কষ্ট পেয়েছ? সরি পেচ্ছি, আম রিয়েলি সরি। তবে এইভাবে কেঁদো না প্লিজ, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কেন বোঝো না? মৌ উজানের বুকে মুখ লুকিয়ে অস্ফুট স্বরে বলল, আপনার কথা আমি একটুও কষ্ট পাইনি। তাহলে কি শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে তোমার? উজান কপালে হাত দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু তেমন কিছু মনে হলো না। অতঃপর মৌ নিজেই বলে, তাও না। তাহলে আমার চাঁদের মতো বউটার মুখে আজ এমন অমাবস্যার অন্ধকার দেখা যাচ্ছে কেন শুনে? মৌ এবার চোখ তুলে করুণ দৃষ্টিতে তাকালো। মেহের কেন ইদানিং আর কলেজে আসে না বলুন তো? আমার ওকে ছাড়া একদমই ভালো লাগে না। ওকে ছাড়া আমি জীবনের একটা মুহূর্তও কখনো একা থাকিনি। অথচ বিয়ের পর থেকে ওর সাথে আমার আজ কত দিন ধরে দেখাই হয় না। আপনি আপনি মেহেরকে আপনাদের বাসায় দিয়ে আসুন না প্লিজ। ওকে আপনাদের খাবার দিতে হবে না, ও আমার ভাগের খাবার থেকেই আধা আধি করে খাবে। তবুও ওকে আপনাদের বাড়ি নিয়ে আসুন না। ওর পড়াশোনার খরচও ও নিজেই চালাতে পারে। কারো দয়ার প্রয়োজন নেই ওর। আর কিচ্ছু চাই না আমার আপনার কাছে। মৌ আর মেহেরের মধ্যেকার আত্মিক বন্ডিং উজান খুব ভালো করে জানে। মেয়ে দুটো ছোটবেলা থেকে একে অপরকে ছাড়া এক রাতও অন্য কোথাও কাটায়নি। অথচ বিয়ের পর থেকে তাদের মাঝখানে দূরত্বটা আকাশচুম্বী হয়ে গেছে। উজান আসলে মেহেরকে আগেই বলেছিল তাদের চৌধুরী বিলায় এসে থাকতে, কিন্তু মেহেরের আত্মসম্মান বোধ বড্ড বেশি হয়, সে অন্যের আশ্রয়ে থাকতে রাজি হয়নি। উজান অত্যন্ত গভীর মায়ার সাথে মৌয়ের চোখের অশ্রুটুকু নিজের আঙ্গুল দিয়ে মুছে দিল। তারপর তাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। সে হেসে আওড়ায়, ধুর পাগলে,
এই সামান্য কারণে কি এইভাবে কান্না করে? আর মেহের তো আমার শালিকা, সে আমাদের সাথে থাকবে, তাতে এখানে টাকা পয়সা আর খরচের কথা আসছে কেন? হ্যাঁ, আমার তো নিজের কোনো বোন নেই, মেহের তো আমার নিজের বোনের মতোই। তোমার মেহেরকে চাই তো? মৌ মাথা নেড়ে সায় দিল। হুম। ওকে, ডান। তুমি আজ বাসায় পৌঁছানোর আগেই দেখবে মেহের তোমার বাসায় তোমার সামনে হাজির হয়ে গেছে। মৌ একটু ইতস্তত করে বলে, আমার তো বাড়ি নেই, তবে মেহের কোথায় যাবে? ওকে আপনি আপনাদের বাড়ি নিয়ে আসতে বলুন। মৌয়ের মুখে আমার বাড়ি নিয়ে শব্দটা শোনা মাত্রই উজান নিজের পকেট থেকে এক চিলতে মুচকি হাসি সহকারে একটা চকচকে চাবির গুচ্ছ বের করে মৌয়ের ছোট্ট হাতের মুঠোয় গুজে দিল। তারপর মৃদু স্বরে আওড়ালো, কি বললো আপনার নিজের কোনো বাড়ি নেই? মিসেস চৌধুরী, আজ থেকে আপনার নিজের একটা বিশাল সাম্রাজ্য আছে। ওজান চৌধুরী তার আলিশান বাংলো বাড়িটা আজ প্রীতি উপহার হিসেবে তার এই পিচ্ছি ওয়াইফকে গিফট করলো। মৌয়ের চোখ তো এবার কপালে ওঠার উপক্রম। মানুষটা এমন কেন সামান্য একটা কথার কথা শুনে কত কি ভেবে বসে থাকে। তার থেকেও বড় কথা, সে তো জাস্ট কথার কথা বলেছে, তাই বলে তাকে আস্ত একটা বাংলো বাড়ি গিফট করে দিতে হবে? কেমন পুরুষ মানুষ এই উজান চৌধুরী! মৌ নিজেও মাঝে মাঝে উজানকে ঠিকঠাক বুঝতে পারে না যে এই লোকটা আসলে কোন ধাতুতে তৈরি। মৌকে ওভাবে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে উজান মুচকি হেসে মৌয়ের মুখে আলতো করে একটা ফু দিল। তারপর খানিকটা ঝুঁকে তার কানের কাছে ফিসফিসিয়ে আওড়ালো, শুনুন মিসেস চৌধুরী, আপনি যেটাকে আপনাদের বাড়ি বলছেন সেটা মোটেও শুধু আমাদের বাড়ি নয়। আপনি যেহেতু আমার কিউট সুইট ওয়াইফে, সেহেতু চৌধুরী ভিলাটাও আপনার নিজেরই বাড়ি। আপনার নিজের বাড়িতে আপনার যখন যা ইচ্ছে, যাকে ইচ্ছে এনে রাখতে পারেন। এতে কেউ আপনাকে কোনো প্রশ্ন করার সাহস পাবে না। সমাজ নয়, উজান চৌধুরী নিজের ওয়াইফের জন্য রুলস নিজে তৈরি করে। উজানের কথা শুনে মৌ এবার খিলখিল করে হেসে উঠল। মানুষটা তাকে যে কেন এত ভালো বোঝে সে নিজেও তো ভেবে পায় না। তবে হঠাৎই সে আবার নিজের মুড অফ করে মুখটা গোমড়া করে নিল। এবার আর উজানের বুঝতে বাকি রইল না যে কেন তার পিচ্চি বউটার মন খারাপ হয়েছে। এখন দুপুর অনেকটাই গড়িয়ে গেছে, সেই হিসেবে তার পেটে এতক্ষণে নিশ্চিতভাবে খিদে চনমন করে উঠেছে। উজান মৌকে কোলে তুলে নিয়ে সামনের টেবিলের উপর বসালো। তারপর নিজের টিফিন ক্যারিয়ার থেকে একটা প্লেটে খাবার বেড়ে অত্যন্ত যত্ন সহকারে মৌকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলো। মৌ কোনো টু শব্দ না করে নিশ্চুপভাবে খেয়ে নিল। প্রচণ্ড খিদে পেয়েছিল তার উপর উজান এভাবে পরম মায়ায় খাইয়ে দেওয়ায় এসে বেশ তৃপ্তি ভরেই খেলো। খাওয়া শেষ হলে উজান প্লেটটা রেখে আবারও মৌয়ের মুখোমুখি হয়ে বসলো। জিজ্ঞাসা করলো, এখন কি বাকি ক্লাসগুলো করবে নাকি একেবারে বাসায় চলে যাবে? মৌ ঘাড় উঁচিয়ে বলল, সামনে তো পরীক্ষা, তাহলে ক্লাসগুলো করেই যাই কেমন? উজান হালকা ধমকে সুরে ভয় দেখালো। হ্যাঁ, ভালো করে করো। পরীক্ষার রেজাল্ট যদি কোনো কারণে খারাপ আসে, তখন কিন্তু একটা মায়েরও মাটিতে পড়বে না, একদম পিঠের ওপর পড়বে, দেখে নিও। মৌ একগাল হেসে জবাব দিল। এই বলে টেবিল থেকে নেমে গটগট করে কেবিন থেকে চলে গেল মৌ। উজান তার যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলো। মৌ গুনগুন করে গান গাইতে গাইতে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আচমকা ললিতা কোথা থেকে এসে শক্ত করে তার হাত টেনে ধরলো এবং টেনে হিঁচড়ে কলেজের দালান থেকে কিছুটা দূরত্বে নিয়ে গেল। হুট করে এমনটা হওয়ায় মৌ খানিকটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে ললিতাকে নিজের সামনে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজটা একেবারে চটে গেল। সে কর্কশ কণ্ঠে গর্জে উঠে বলল, এই চিমড়ি, তুই কোন সাহসে আমার হাত ধরে টেনে এখানে নিয়ে এলি? হ্যাঁ, মৌয়ের এইটুকু কথায় ললিতার নিজের মেজাজও চড়ে গেল। সে চোখ রাঙিয়ে রাগান্বিত গলায় বলে, তার আগে তুই বল, তুই উজান স্যারের ক্যাবিনে এতক্ষণ ধরে কি করছিলি? তাও আবার ভেতর থেকে দরজা লক করে। তার কথায় মৌ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। এমন আচমকা প্রশ্নে সে কিছুটা চমকে উঠলেও নিজেকে দ্রুত সামলে নিল। সে আসার সময় চারিপাশে ভালো করে দেখে এই কেবিনে ঢুকেছিল, তবুও এই ডাইনির চোখে কিভাবে পড়লো। তবে মৌ এবার আর ভয় পেল না, বরং উল্টো রাগী দৃষ্টিতে ললিতার দিকে তাকালো। আমি স্যারের রুমে যা ইচ্ছে তাই করি, তাতে তোর কি? আমার কি মানে? তুই সামান্য একজন স্টুডেন্ট হয়ে স্যারের সাথে দরজার ওপাশে লক করে ভেতরে এতক্ষণ। ললিতার মুখের বাকি নোংরা কথা শেষ হওয়ার সুযোগ পেল না। তার আগেই মৌ নিজের ডান হাতটা ঘুরিয়ে ঠাস ঠাস করে ললিতার গালে পরপর দুটো জোরালো থাপ্পড় বসিয়ে দিল। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ললিতা, নিজের লিমিট ক্রস করিস না একদম। মৌ দাঁত কিরমির করে বলল। ললিতা নিজের জ্বলতে থাকা গালে হাত দিয়ে চরম রাগী ও অপমানিত গলায় বলল, তুই আমাকে থাপ্পড় দিলি? আর আমি মিথ্যেটা কি বলেছি? হ্যাঁ, স্যার তো তুই কেউ হোস না, তাহলে এতক্ষণ কেবিনে একা কেন ছিলি? নিজের নোংরা শরীর দেখিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাস, তাই তো? ললিতার এমন জঘন্য কথা শুনে মৌয়ের ভেতরের বাঘিনী রূপ যেন এবার জেগে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে আবারও সজোরে ললিতার অন্য গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তোকে আমি আগেই বলেছি নিজের লিমিটে থাকতে, আর তুই নিজে নোংরা বলে আমাকেও নিজের মতো নোংরা ভাবছিস?
আমার স্যারের সাথে কিছু পার্সোনাল দরকারি কথা ছিল, তাই গিয়েছিলাম। এই তাসফিয়া মৌ সামান্য পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোর মতো এমন নিচু সস্তা কাজ কোনোদিনও করে না, বুঝলি? আগে নিজের নোংরা চরিত্র ঠিক কর, তারপর অন্যকে জ্ঞান দিতে আসবি। জাস্ট মাইন্ড ইট। কথাগুলো এক নিঃশ্বাসে ছুড়ে দিয়ে মৌ বড় বড় পা ফেলে সেখান থেকে চলে গেল। ললিতা গালে হাত দিয়ে চরম ক্ষোভ আর প্রতিহিংসা নিয়ে মৌয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিজের দাঁত কিরমির করে বিড়বিড় করে, তোকে আমি দেখে নেব মৌ। স্যারের সাথে তোর কিসের এত মাখামাখি আর কাছাকাছি আসা, সেটা আমি সবার সামনে এনেই ছাড়বো। এটাই এই ললিতার প্রমিস। বিকাল তখন 5টা। চারিদিকটা আজ হালকা নিঝুম হয়ে আছে। পুরো আকাশ কালো মেঘে আচ্ছন্ন। আকাশ দেখে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে তুমুল বৃষ্টি নামবে। রাস্তায় দু একটা গাড়ি ছাড়া তেমন কোনো মানুষজন দেখা যাচ্ছে না। এর মাঝে হুট করে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। উজান মৌকে নিয়ে বাইকে করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, আর মাঝ রাস্তায় এমন আচমকা বৃষ্টি নামে সে বেশ বিপাকে পড়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দিল। তার এমন কাণ্ডে মৌ বেশ অবাক হলো। উজানের কথা মতো মৌ বাধ্য হয়ে বাইক থেকে নেমে গেল। বৃষ্টি আর একটু জোরে আসার আগেই উজান মৌয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে রাস্তার ধারের একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো। সে মৌকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চায় না। তার উপর 2 দিন পরেই ফাইনাল পরীক্ষা। এমনিতেই পড়াশোনা নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। এখন যদি বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে বসে তবে তো মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে। চায়ের দোকানদার তাদের অবস্থা দেখে ভেতরে একটা কাঠের বেঞ্চে বসতে বলল। উজান আলতো করে মৌকে সেখানে বসিয়ে দিল এবং এক হাত দিয়ে তাকে আগলে নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। তখন চারিদিকে মানুষ বৃষ্টি থেকে বাঁচার জন্য একটু আশ্রয়ের খোঁজে ভীষণ ব্যস্ত। বসে থাকতে থাকতে মৌয়ের নজর হঠাৎ গেল একজোড়া শালিক পাখির দিকে। তারা পরম নিশ্চিন্তে একে অপরকে ছুঁয়ে একসাথে বৃষ্টিতে ভিজছে। দৃশ্যটা দেখা মাত্র মৌয়ের নিজেরও বৃষ্টিতে ভেজার তীব্র ইচ্ছে জাগলো, কিন্তু পাশে বসা উজানকে বলা সাহস সে পাচ্ছে না। যদি লোকটা সবার সামনে তাকে কড়া বকা দেয় সেই ভয়ে সে গুটিয়ে রইল। কিন্তু মনের ভেতরে বৃষ্টিতে ভেজার তীব্র আকাঙ্ক্ষা কিছুতেই দমাতে পারছিল না সে। অবশেষে মনের ভেতরে একরাশ ভয় চেপে রেখে সে ফিসফিস করে বলে উঠল, প্রফেসর সাহেব। উজান ঘাড় বাঁকিয়ে মৌয়ের দিকে তাকালো, তারপর মৃদু স্বরে আওড়ালো, কিছু চাই? আ- আমি একটু বৃষ্টিতে ভিজতে চাই। এখন নয়, বাসায় গিয়ে ভেজো। উজান শান্ত গলায় উত্তর দিল, না, আমি এখনই ভিজতে চাই। বাসায় যেতে যেতে যদি বৃষ্টি চলে যায় তখন তো আর ভিজতে পারবো না। বললাম না এখন নয়। প্লিজ প্রফেসর সাহেব, বেশি না, জাস্ট 10টা মিনিট, প্লিজ প্লিজ প্লিজ। উজান এবার চোখ রাঙিয়ে তার দিকে তাকালো। উজানের অমন করা চাহনি দেখে মৌ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল। মনে মনে ভীষণ অভিমান হলো তার। সামান্য একটু বৃষ্টিতে ভিজতে চেয়েছে বলে মানুষটা এভাবে চোখ রাঙিয়ে তাকাবে? সে তো সচরাচর উজানের কাছে কিছু চায় না, তাহলে আজ কেন এমন করলো? উজান গভীর দৃষ্টিতে মৌয়ের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার ছোট থেকে বড় সব ইচ্ছে সব স্বপ্ন সে নিজের হাতে পূরণ করবে, কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই নয়। মেয়েটাকে সে কেন বারণ করলো তা হয়তো মৌ বুঝতে পারছে না, কিন্তু উজান খুব ভালো করেই জানে চারিপাশে অনেক অচেনা মানুষ। তাদের নোংরা নজর এড়িয়ে একা একটা মেয়ে এভাবে রাস্তায় বৃষ্টিতে ভিজবে, ব্যাপারটা ভাবতেই উজানের পুরুষালী অহংকারী বাড়ছে। এর মাঝে বৃষ্টির বেগ আরও বাড়তে শুরু করলো। উজান আকাশের দিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলো যে আজ সহজে বৃষ্টি থামার লক্ষণ নেই। মৌকে ওভাবে মুখ গোমরা করে বসে থাকতে দেখে উজান মনে মনে একটু হাসলো। তারপর মৌয়ের হাতটা শক্ত করে টেনে ধরে আবার বাইকে বসতে বলল। মৌ আর কোনো কথা না বাড়িয়ে মুখ ফুলিয়ে বাইকে গিয়ে বসলো। সঙ্গে সঙ্গে উজান বাইক স্টার্ট দিল। বাইক চলতে মৌ বৃষ্টিতে ঠিকই ভিজতে লাগলো, তবে তার মনটা বড্ড ভারী হয়ে রইল। সে তো এভাবে ভিজতে চায়নি। সে চেয়েছিল কোনো এক খোলা আকাশের নিচে পাখির মতো ডানা মেলে চারিদিকে ঘুরে ঘুরে মনের আনন্দে ভিজতে। চৌধুরী ভিলা থেকে মাত্র 5 মিনিট দূরত্বে একটা বিশাল খালি মাঠ ছিল। বাচ্চাদের খেলার এই সুন্দর জায়গাটা এখন বৃষ্টির কারণে একদম ফাঁকা। চারিপাশটা ভীষণ মনোরম দেখাচ্ছে। উজান হঠাৎ বাইকটা সেখানে এনে থামালো এবং মৌকে নামিয়ে দিল। মৌ তখনও অভিমান করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই উজানের ভারী কণ্ঠস্বর তার কানের কাছে ফিসফিসিয়ে উঠল, মিসেস চৌধুরী, এখন আপনার যতটুকু ইচ্ছে যেভাবে ইচ্ছে বৃষ্টিতে ভিজতে পারেন। এ উজান চৌধুরী আর আপনাকে বারণ করবে না। কথাটা শোনা মাত্রই মৌয়ের চোখের কোন এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা গেল। সে খুশিতে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে 2 হাত মেলে চারিদিকে ঘুরে ঘুরে বৃষ্টি উপভোগ করতে লাগলো। তাকে ওভাবে আনন্দ করতে দেখে আশেপাশে 2-3টা বাচ্চাও এসে মৌয়ের সঙ্গী হলো। আর এদিকে উজান নিজের বাইকটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে একদৃষ্টে তার প্রিয়তমার এই নিষ্পাপ পাগলামি দেখতে ব্যস্ত রইল। খানিকক্ষণ পর উজান ঘড়ির দিকে তাকিয়ে মৌয়ের উদ্দেশ্যে ডেকে উঠল, পেয়েছি, এবার বাসায় চলো। আর নয়, বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে। মৌ এক পলক উজানের দিকে তাকালো। তার নিজের আরও ভিজতে ইচ্ছা করলেও সে আর জেদ করলো না, বরং লক্ষ্মী মেয়ের মতো উজানের কথায় রাজি হয়ে বাইকে উঠে বাসায় চলে এলো। বাসায় ঢুকে মৌ চটজলদি দৌড়ে নিজের ভেজা জামা কাপড় নিয়ে সোজা কিচেন রুমে ঢুকলো। কিন্তু সেখানে মেহেরকে না দেখে মুহূর্তে তার মুখটা আবারও কালো হয়ে গেল। তাকে ওভাবে শুকনো মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মৌসুমী চৌধুরী আদুরে স্বরে বললেন,
এসেছিস মা? মৌ কাঁদো কাঁদো গলায় উত্তর দিল। শাশুড়ি আম্মা, মেহের কি এখনো আসেনি? তোমার ছেলে যে বলল আমি বাসায় আসার আগেই নাকি মেহের এখানে চলে আসবে। মৌসুমী চৌধুরী মুচকি এসে বললেন। একবার ছাদে গিয়ে দেখ মেয়েটা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। মৌসুমী চৌধুরীর কথা শুনে মৌয়ের মনটা খুশিতে নেচে উঠল। সে আবারও উল্টো ঘুরে দৌড় লাগাতে লাগাতে বলল, আবারও বৃষ্টিতে ভিজবো, জানো মৌ কামিং। সে যখন মাঝপথে ঠিক তখনই পেছন থেকে উজানের গম্ভীর ও কড়া কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। মিসেস চৌধুরী, ঠিক 5 মিনিটের মধ্যে আমি আপনাকে রুমে দেখতে চাই, নয়তো আজ আপনাকে কঠিন পানিশমেন্ট পেতে হবে। জাস্ট মাইন্ড ইট। কথাটা উজান নিচের দিকে তাকিয়ে বলল। মৌয়ের দিকে একবার চোখ তুলে তাকালো না। মৌ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকালো, তারপর গটগট করে ছাদের দিকে চলে গেল। আর উজান নিজেও নিজের রুমে ঢুকে পড়ল। প্রায় ঘন্টাখানেক পর উজান ওয়াশরুম থেকে শাওয়ার শেষ করে কোমরে টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে এলো। রুমে ঢুকে এসে একদম স্তব্ধ হয়ে গেল। বিছানার দিকে তাকিয়ে দেখলো মৌ এখনো রুমে আসেনি। এতক্ষণ ধরে মেয়েটা ভেজা কাপড়ে ছাদেই রয়ে গেছে। এত সময় বৃষ্টিতে ভিজলে জ্বর তো নিশ্চিত আসবে, কিন্তু অবুঝ মেয়েটা যেন কিছুতেই তা বুঝতে চাইছে না। উজান কোনো রকমে একটা ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে রাগ নিয়ে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই মৌ দরজা দিয়ে রুমে এসে তার সামনে হাজির হলো। মৌয়ের উপস্থিতি টের পেয়ে উজান মাথা নিচু করে অত্যন্ত গম্ভীর ও ঠান্ডা স্বরে আওড়ালো, টাইম কতটুকু দিয়েছিলাম মিসেস চৌধুরী? মৌ আর কোনো কথা না শুনে এক পা এগিয়ে গিয়ে খপ করে উজানের টি শার্ট টেনে ধরলো। তারপর নিজের ডাগর ডাগর চোখ দুটো বড় বড় করে রাগী গলায় বলল, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কোন সাহসে এই মিসেস চৌধুরীর দিকে না তাকিয়ে ওভাবে নিচের দিকে চোখ নামিয়ে কথা বলছেন? হ্যাঁ, আপনি কি জানেন আমি কার ওয়াইফি? আপনি আমাকে এভাবে অ্যাভয়েড করছেন? আপনি জানেন আমার বরকে? উজানের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। মেয়েটার দিন দিন সাহস বড্ড বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অবুঝ মেয়েটাকে কিভাবে বোঝাবে যে এই মুহূর্তে তার দিকে তাকালে উল্টো উজানের নিজেরই সামলানো কঠিন হয়ে পড়বে। সে নিজের ভেতরের প্রবল আকর্ষণ নিয়ন্ত্রণ করে নিচু গলায় আওড়ালো, পিচ্ছি, টি শার্ট ছাড়ো। ছাড়বো না। তার আগে বলুন, আমার দিকে তাকাচ্ছেন না কেন? কি ভেবেছেন আপনি আমি কিছু বুঝতে পারি না? এমন কিছুই না পিচ্ছি, জাস্ট রিল্যাক্স। এবার হাতটা ছাড়ো। মৌ এবার উজানের কোনো কথা না শুনে তার পায়ের পাতার উপর ভর দিয়ে খানিকটা উঁচু হলো। উজানের মুখের একদম কাছাকাছি গিয়ে চোখ রাঙিয়ে বলে, আগে তাকান আমার দিকে। আমি কি খুব পচা দেখতে হয়ে গেছি যে আমার দিকে তাকানোই যাচ্ছে না? তাকান বলছি আমার দিকে। মৌয়ের এমন আকস্মিক অবাধ্যতার জেদের সামনে উজান আর নিজের ধৈর্য ধরে রাখতে পারল না। সে মুহূর্তের মধ্যে এক হাত দিয়ে মৌয়ের সরু কোমর শক্ত করে আঁকড়ে ধরে তাকে নিজের শরীরের সাথে একদম মুখোমুখি টেনে নিল। দুজনের উত্তপ্ত ঘন নিঃশ্বাস তখন একে অপরকে স্পর্শ করছে। উজান নিজের তীব্র ব্যাকুল দৃষ্টি মৌয়ের চোখের উপর নিবদ্ধ করে এক নেশাক্ত গলায় প্রতিধ্বনিত করলো, ওজান চৌধুরী যদি এই মুহূর্তে আপনার উপর ঠিকঠাক দৃষ্টি দেয় মিসেস চৌধুরী, তাহলে তার সে দৃষ্টির তীব্রতা সহ্য করতে পারবেন তো? একবার নিজের দিকে ভালো করে তাকিয়েছেন? বৃষ্টির পানিতে ভিজে আপনার পরনের জামাতে শরীরের সাথে এমনভাবে লেপ্টে আছে যে প্রতিটা ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। ওজান চৌধুরী কিন্তু এতটা ধৈর্যশীল নয়। মাঝে মাঝে এই পুরুষটার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, হয়তো আপনারই বড় বিপদ হয়ে যাবে। কথাটা শেষ করে উজান এক ঝটকায় মৌয়ের কোমর থেকে নিজের হাত সরিয়ে তাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে মৌ লজ্জায় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এক দৌড়ে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল। তার এমন ভয়ের তো লজ্জাবনত চলে যাওয়ার দিকে তাকে উজান বিছানার উপর বসে শব্দ করে হেসে উঠল। মনে মনে ভাবলো, সামান্য দুটো কথা শুনে যে মেয়ে ভয়ে এভাবে কুঁকড়ে যায়, ভবিষ্যতে তাকে পুরোপুরি সামলাবে কিভাবে সে। এর বেশ কিছু সময় পর মৌ শাওয়ার শেষ করে কালো রঙের একটা 3 পিস পরে ওয়াশরুম থেকে বের হলো। তার ভেতরের লজ্জাটা তখনও কাটেনি, তাই সে আর ডানে বামে কোনো দিকে না তাকিয়ে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। উজান তখন বিছানায় গা এলিয়ে দিয়ে এক মনে নিজের ফোন স্ক্রল করছিল। মৌ এবার আর এক মুহূর্ত দেরি না করে একরাশ অধিকার নিয়ে সোজা উজানের সে চওড়া ও উন্মুক্ত বুকের উপর গিয়ে পরম শান্তিতে আশ্রয় নিল। এতে উজান কিছু বলল না। মৌ তার বুকে মুখ গুজে স্তব্ধ হয়ে রইল। হঠাৎ মৌ মুখ তুলে উজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে, প্রফেসর সাহেব, তখন যেন কি বলছিলেন আপনি? উজান ফোন স্ক্রল করতে করতেই উদাসীন গলায় উত্তর দিল, কখন? ওই যে যখন আমি ভেজা জামা কাপড় আপনার সামনে এসেছিলাম তখন। মৌ সাথে সাথে আবারও মাথা নিচু করে নিল। উজান বুঝতে পারলো মেয়েটার মধ্যে কেমন এক অন্যরকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। মৌ উজানের আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো, কিন্তু উজান শরীর সরিয়ে দূরে সরে গেল। মৌ এতে বিরক্ত হলো। তাকে তো তার শাশুড়ি আম্মাই বলেছে উজানের কাছাকাছি থাকতে, তার উপর চারিপাশে যে পরিমাণ ডাইনিরা তার প্রফেসর সাহেবের দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, তাতে মৌ কোনোভাবেই মানুষটিকে হারাতে চায় না। কিন্তু উজান গম্ভীর স্বরে ঝেঁঝে উঠল,
উজানের এমন নিস্পৃহ কথায় মৌ ভীষণ কষ্ট পেল। মানুষটা কি সত্যি তাকে নিজের করে চায় না, নাকি কেবল সম্পর্কের দায়বদ্ধতা থেকে এত যত্ন করে? অভিমানে মৌ বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার দৃষ্টি উজানের উপর থেকে সরছিল না। এই মানুষটা ছাড়া তার পৃথিবীটা বড় অসহায়, বেঁচে থাকাটা কঠিন। উজান মৌয়ের নীরবতা দেখে পাশ ফিরে তাকালো, ধীর গলায় জিজ্ঞাসা করলো, কে ম্যাডাম, এমন করে তাকিয়েছেন কেন? আমি প্রেগনেন্ট। কথাটা শেষ হওয়ার আগেই মৌ নিজের মুখ নিজে চেপে ধরলো। সে কি বলতে কি বলে ফেললো, ভাবতেই নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। কিন্তু ওদিকে উজান কথাটা শোনা মাত্রই বিদ্যুৎ গতিতে বিছানা থেকে লাফিয়ে উঠল। আতঙ্ক আর বিস্ময়ে চেঁচিয়ে উঠল সে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শাশুড়ি মেয়ে বলে কে? বাসরের বউ তো করতে পারলাম না, আর এই মেয়ে বলে সে প্রেগনেন্ট। দয়াল, এ কেমন খেলা দেখাইল? পরিশ্রম করার আগেই ফসলের উৎপাদন শেষ। উজান, কি কপালে জন্মেছিস তুই? মৌ ফ্যাল করে তাকিয়ে আছে উজানের দিকে। সে না হয় ভুল করে কথাটা বলেই ফেলেছে, তাই বলে মানুষটা তাকে এমন কড়া কথা শোনাবে? সে তো সবসময় তাকে পিচ্ছি পিচ্ছি বলে খাপায়। তাহলে পিচ্ছি যে ভুলবশত কথাটা বলে ফেলেছে সেটা তার প্রফেসরের মাথায় ঢুকলো না? ফের উজান কিছু বলতে উদ্যত হতেই মৌ তড়িঘড়ি করে নিজের ছোট্ট হাত দিয়ে উজানের মুখ চেপে ধরলো। এই না না না, আমি আমি আসলে ওটা বলতে চাইনি। আমি কোনো পচা কাজ করিনি, সত্যি বলছি। মৌয়ের গলায় আকুতি। উজান সঙ্গে সঙ্গে মৌয়ের হাতটা সরিয়ে তাকে নিজের সামনে সোজা করে বসিয়ে চেঁচিয়ে উঠল, তাহলে বললে কেন যে তুমি প্রেগনেন্ট? তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট নও তো আবার? মৌ উজানের চোখের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলে, না না, আমি ওটা একদম বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি আসলে প্রেম করবে এটা বলতে চেয়েছিলাম। হোয়াট? তুমি উজান চৌধুরীর ওয়াইফই না হয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে চাও? সিরিয়াসলি? পিঠিয়ে চেলা কাঠের বাড়ি পড়ানি বলে সাহস বড্ড বেড়ে গেছে, তাই তো? এমন কেন করছেন? আপনি তো আমায় বউ বলে মানেনই না। এমনকি আপনার কাছে গেলেও নাকি আপনি বড্ড বিরক্ত ফিল করেন। সেই জন্যই ভাবছিলাম একটা প্রেম করব, তারপর আপনাকে। মৌ বাকি কথা শেষ করার আগে উজান আচমকা তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। তারপর এক হিংস্র বাঘের মতো গর্জন তুলে, আমার থেকে মুক্তি চাইলে তো জিব্বার রক টেনে ছেড়ে ফেলবো। তুই অনলি অ্যান্ড ওয়ান উজান চৌধুরী, জাস্ট মাইন্ড ইট। উজান মৌয়ের গাল এতটাই জোরে চেপে ধরেছিল যে মেয়েটা ব্যথায় কুকড়ে উঠল। সে ছটফট করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু উজান তাকে ছাড়লো না, বরং রাগে গজগজ করতে করতে বলে উঠল, নেক্সট টাইম যদি অন্য কোনো পুরুষের কথা তোর এই মাথায় এনেছিস, তবে তোকে নিজ হাতে খুন করবে উজান চৌধুরী। কথাটা শেষ করেই উজান বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাগের মাথায় সে এত জোরে গাল চেপে ধরেছিল যে মুহূর্তেই মৌয়ের ফর্সা গাল দুটো রক্তিম লাল হয়ে উঠল। মৌয়ের চোখ বেয়ে এবার অজস্র অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটা কিছুতেই নিতে পারছে না উজানের এই ছোট্ট কথার আঘাত। একটা মানুষ কিভাবে বাঁচতে পারে যে সম্পর্কের না আছে কোনো ঠিক ঠিকানা আর না আছে একটুখানি ভালোবাসা? এইভাবে জোর করে তো কোনো সম্পর্ক টিকে থাকে না। মৌ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে একসময় মেঝেতে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়ল। এর কিছুক্ষণ পর উজান তার সেই রাগী মুখখানা নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকেই তার কপাল কুঁচকে গেল। পুরো রুম অন্ধকার, সম্ভবত মৌ রুমের লাইট অফ করে ঘুমিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে রুমের লাইটটা জ্বালালো। আলো ফুটতে সে দেখলো মৌ মেঝেতে একদম গুটিসুটি মেরে শুয়ে আছে। মেয়েটার এমন মলিন বিষণ্ণ মুখখানা দেখা মাত্রই উজানের বুকের ভেতরটা এক নিমিষে মোচড় দিয়ে উঠল। সে দ্রুত মৌয়ের সামনে এগিয়ে গিয়ে তাকে পাজাকোলা করে নিজের বুকে জড়িয়ে নিল। মৌয়ের এই বিধ্বস্ত রূপ দেখে মুহূর্তের মধ্যে উজানের সব রাগ কর্পূরের মতো উবে গেল। সে তড়িঘড়ি করে মৌকে বিছানায় নিয়ে গিয়ে পরম যত্নে শুইয়ে দিল। মনে মনে এক তীব্র অনুশোচনা জাগলো তার। আগের মাথায় মেয়েটাকে সে বড্ড বেশি হার্ট করে ফেলেছে, কিন্তু সে তো এমনটা চায়নি। আসলে নিজের পজিটিভনেসের কারণে রাগটা সে কন্ট্রোল করতে পারেনি। উজান আলতো করে ঝুঁকে মোয়ের সারা মুখমণ্ডল অজস্র চুমুতে ভরিয়ে তুলল। কাঁপা কাঁপা হাতে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখলো। খেয়াল করলো মেয়েটার শরীরটা বেশ ঠান্ডা হয়ে আছে। বিকেলের ওই বৃষ্টিতে বেশি ভেজার ফলে এটা রুমের জানালাগুলো খোলাই ছিল। সেখান থেকে তীব্র বেগে ঠান্ডা বাতাস এসে বারবার মৌকে কাঁপিয়ে তুলছিল। এটা দেখে উজানে নিজের ওপর আরও রাগ হলো। সে মৌকে ভালো করে কমফোর্টার দিয়ে ঢেকে দিয়ে রুমের সব জানালা লক করে দিল। তারপর আবার এসে প্রিয়তমার পাশে ঝুঁকে বসলো। কিছু সময় তার নিষ্পাপ মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে উজান নিজের গুনগুন করে গেয়ে উঠল। এইটুকু গেয়ে নিজের পাগলামিতে নিজের মৃদু হাসলো উজান। মেয়েটাকে সে অসম্ভব রকম ভালোবাসা, অথচ মুখে তা স্বীকার করতে তার বড্ড অনীহা। লুকিয়ে লুকিয়ে তাকে দেখা, সামনাসামনি তাকে আড়াল করা, আবার চোখের পলক একটু দূরে গেলে উজান অস্থির হয়ে ওঠে। মানুষ বলে প্রথম ভালোবাসা ভুলে দ্বিতীয় ভালোবাসা কখনোই নাকি ততটা গভীর হয় না।
তবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। উজানের কাছে তার প্রথম ভালোবাসার চেয়েও এই দ্বিতীয় ভালোবাসা অনেক বেশি গভীর ও তীব্র। প্রথম জনের চেয়েও এই দ্বিতীয় নারী তার জীবনে শ্রেষ্ঠ। এই মেয়েটা যদি কোনোদিনও জানতে পারে যে প্রফেসর উজান চৌধুরী তাকে পাওয়ার জন্য কতটা পাগলামি করত, তবে সে কি নিজেকে সামলাতে পারবে, নাকি খুশিতে আত্মহারা হয়ে পড়বে? পিচ্চি মেয়েটা নিজেও জানে না উজান তাকে নিজের করে পাওয়ার জন্য পর্দার আড়ালে কি করেছে। সব জল্পনা কল্পনা ভাবতে ভাবতে উজানের ফোনে একটা মেসেজ এলো। সে আর দেরি না করে পরম মমতায় মোয়ের কপালে ঠোঁটে আলতো করে ছোঁয়া দিয়ে কক্ষ ত্যাগ করলো। রাত তখন প্রায় 9টা। ইফাত আর তন্ময় লেকের পাড়ে বসে আছে বললে ভুল হবে। তারা দুজন উন্মুখ হয়ে অপেক্ষা করছে উজানের জন্য। এই জায়গাটা তাদের 3 বন্ধুর খুব পছন্দ। বেশিরভাগ সময় অবসরে তারা এখানেই এসে আড্ডায় মেতে ওঠে। হঠাৎই সেখানে উজানের আগমন হলো। সে আধা ঘন্টা দেরি করে আসায় তন্ময় গুনে গুনে 4টা থাপ্পড় বসিয়ে দিল তার পিঠে। উজান কোনো প্রতিবাদ না করে চুপচাপ দুজনের মাঝে পা ঝুলিয়ে বসে পড়ল। তন্ময় ততক্ষণে চেঁচিয়ে উঠল, শালা বড্ড, এ নাকি বউ মানে না, অথচ বউকে রেখে আমাদের কাছে আসতে তার 18 ঘন্টা লেগে যায়। এতক্ষণ কি করছিলি তুই? হ্যাঁ, উজান কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি মুচকি হাসতে লাগলো। তার সেই রহস্যময় হাসি দেখে তন্ময় আরো রাগান্বিত হলো। সে ইফাতকে উদ্দেশ্য করে বলল, ইভা তোকে হাসতে বারণ কর, নয়তো গুলি করে ওর খুলি উড়িয়ে দেব। বিয়ে করে এখন পুরো বউ পাগল হয়ে গেছে। বাই দ্য ওয়ে, বাবির সাথে রোমান্স করে এলি নাকি? ইস, কি কপাল তোর। ঘরে বউ থাকা মানে সব টেনশন দূর। আমার কপালে যে কবে একটা বউ উঠবে। উজান এবার ধমকে উঠে, চুপ কর শালা, এমনিতেই পিচ্চিকে ধমকি দিয়ে এসেছে, আবার রোমান্স মারাস? দূরে গিয়ে মর। তন্ময় অবাক হয়ে জিজ্ঞাসা করল, বেচারাকে আবার দমকেছিস কেন? কেন আবার? শালি আমাকে রেখে নাকি অন্য পুরুষের সাথে প্রেম করতে চায়। ইচ্ছে করছিল মেরে তক্তা বানিয়ে ফেলে। নেহাত বউটা পিচ্ছি, তাই কিছু করতে পারেনি। প্রেম করতে চেয়েছে বলে তোর এত রাগ হচ্ছিল কেন উজান? তুই তো ভাবিকে ভালোবাসিস না? কথাটা বেশ তাচ্ছিল্যের সুরে বলল ইফাত। সে এতক্ষণ স্থির হয়ে পানির দিকে তাকিয়েছিল। সে এখানে বসে আছে ঠিকই, কিন্তু তার মনটা বড্ড ভারী। ইফাতের এই আকস্মিক প্রশ্নে উজান ভ্রুজোড়া কুচকে তার দিকে তাকালো, গভীর কণ্ঠে আওড়ায়, ভালোবাসে না বলে কেউ যা ইচ্ছে তাই করবে? সম্ভাবনা না থাকলে ইতি টানাই ভালো, কারণ সময় মতো থামতে না পারলে ক্ষয়ের পরিমাণ শুধু বাড়তেই থাকে। কিছু সম্পর্ক থাকে যেগুলোর শুরুটা খুব সুন্দর হয়, কথা, হাসি, অভিমান সব কিছুতেই একটা আলাদা মায়া থাকে। মনে হয় এই গল্পটা হয়তো অনেক দূর যাবে, কিন্তু সময়ের সাথে সাথে বুঝে যেতে হয় সব গল্প শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য তৈরি হয় না। কিছু গল্প মাঝপথেই থেমে যাওয়ার জন্যই আসে। তখন জোর করে ধরে রাখলে শুধু কষ্টটাই বাড়ে, অভিমান জমতে থাকে, আর ধীরে ধীরে সুন্দর স্মৃতিগুলোও ভারী হয়ে যায়। তাই কখনো কখনো সাহস করে থেমে যাওয়াটাই ভালো, কারণ থেমে গেলে অন্তত স্মৃতিগুলো সুন্দর থাকে। হয়তো তুই বুঝবি না ভালোবাসা কি, তবে তোর বিপরীত পাশের মানুষটা ঠিকই জানে নামহীন সম্পর্কে থাকা কতটা কঠিন। না তাকে বুকে জড়িয়ে রাখা যায়, আর না তাকে দূরে সরিয়ে দেওয়া যায়। এইটুকু বলেই থামলো ইফাত। উজান ও তন্ময় দুজনে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। ইফাত আবারও উজানের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানিস উজান, আমি আর ভাবি দুজনেই সেম। আমাদের দুজনের গন্তব্য সেম, শুধু মানুষটা ভিন্ন। সে তোকে যতটা চাই, আমিও আমার ফুলকন্যাকে ঠিক ততটাই চাই। যদিও ভাবির চেয়ে বড় দুর্ভাগা আমি। সে অন্তত তোর সাথে একই ছাদের নিচে একই রুমে তোর সাথে পাগলামি করতে পারে, তোকে মন খুলে ভালোবাসি বলতে পারে, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমার থেকে শুধু দূরে সরে যায়। যত আমি এগিয়ে যাই সে তত পিছিয়ে যায়। তবে জানিস তো, সময়ের মূল্য অসীম। ঠিক সময় তাকে নিজের করে না নিলে পরে সারা জীবন আফসোস করতে হবে। ইফাত কিন্তু ঠিকই বলেছে উজান, তো নিজের সম্পর্ক নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। এভাবে তো সংসার টেকে না। বাই দ্য ওয়ে, তুই যে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি, সে কোথায় এখন? মেয়েটি কি এখনো আছে, নাকি এতদিনে অন্য কারো ঘরণী হয়ে গেছে? ইফাত কপাল কুচকে তাকালো। উজান নিজে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, অথচ সে তার বন্ধু হয়েও কিছু জানে না। সে কৌতূহলী গলায় প্রশ্ন করলো, তুই আবার কাকে বিয়ে করতে চেয়েছিলি উজান? এই ওয়েট, আগে কি করেছিস সেসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে এসব ঝামেলা যদি এখন তোর মাথায় আসে, তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে ইয়ার, বলে গেলি
উজানকে 2 বছর ধরে একটা মেয়ে অনবরত বিরক্ত করতো না, সেই তো ছিল উজানের দ্বিতীয় প্রেম। হোয়াট? ইফাতের তীব্র চিৎকার শুনে উজান তড়িঘড়ি করে তন্ময়ের পিঠে একটা জোর কিল বসালো। হাপ বেটা, তোকে কখন বললাম সে আমার দ্বিতীয় প্রেম ছিল? তন্ময় পিঠ ডলতে ডলতে উত্তর দিল। বউ করতে চাওয়া আর প্রেম করা দুটোতে সেম জিনিসই। এসেছে আমার সাথে ভণ্ডামি করতে। আবার বল, সে কি এখনো তোকে বিরক্ত করে? আগের চেয়ে বেশি, বাট এখন সেটা আর বিরক্ত নয়, এখন সেটা চরম পাগলামি আর তীব্র ভালোবাসে। ইফাত ভ্রুজোড়া কুচকে উজানের দিকে তাকালো, তার কণ্ঠে কিছুটা শঙ্কা। সে গম্ভীর গলায় বলল, কি বলতে চাইছিস তুই উজান? তুই কি অ্যানি চান্স মৌভাবিকে ইগনোর করে অন্য কাউকে নিজের করতে চাস? উজান একে একে দুজনের মুখের দিকে তাকিয়ে রহস্যময় এক চিলতে হাসলো। তারপর নিজের পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে ভেসে ওঠা একটা আবছা ছবিতে আলতো করে চুমু খেলো। সেই ছবির দিকে পরম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে সে আপন মনেই বলে উঠল, আমার এই ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ অধ্যায় সে, যাকে আমি খুব যত্নে রেখেছি নিজের হৃদয়ের আঙিনায়। ভালোবাসে প্রিয়দর্শিনী। ইফাত এবার রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে ওঠে, জাস্ট শাট আপ উজান। তুই আমাদের সাথে ফাইজলামো করছিস? তোর লাইফে বর্তমান একজন থাকতেও তুই মনে মনে আরেকজনকে ভালোবাসিস কেন বুঝিস না? ভাবিও তোকে কতটা অসম্ভব ভালোবাসে। ইফাত রাগান্বিত কণ্ঠে বলে থামলো। উজানের মুখ থেকে এমন দ্বিচারিতার কথা শুনতে তার মোটেও ভালো লাগছে না। ছেলেটা কি সত্যি পাগল হয়ে গেল নাকি অন্য কিছু, সেটাই ভাবছে সে। ঠিক তখনই উজান নিজের ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ছবিটা বন্ধুদের চোখের সামনে ধরলো। ছবিটা কিছুটা আবছা হলেও ওটা যে আর কেউ নয়, স্বয়ং মৌ। তা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না বন্ধুদের। ইফাত বিস্ময়ে ভরা চোখে চেয়ে রইল, অস্ফুট স্বরে বলল, তো তুই ভাবিকেই ভালোবাসিস উজান? তাহলে এই দ্বিতীয় প্রেম? একটু রিল্যাক্স হও ভাই, আমি আমার ওই মৌ পাখিকেই ভালোবাসি। তোদের কি মনে হয় উজান চৌধুরীকে বাড়ির লোক একটা অচেনা অচেনা মেয়ের সাথে বিয়ে দেবে আর সে উজান চৌধুরীর মুখ বুঝে মেনে নেবে? জাস্ট ইম্পসিবল। যেখানে আমার নিজের শার্ট পছন্দ না হলে আমি ওটা টাচ পর্যন্ত করে দেখি না, সেখানে একটা মেয়ে, অবশ্য আমার পাথরের মনে ভালোবাসার অনুভূতি নতুন করে জন্ম দিয়েছে ওই পেছে মেয়েটাই। জানিস, 2 বছর আগে যখন হুট করে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, তখন প্রথমে তেমন পাত্তা দেয়নি, কিন্তু যখন দেখলাম সে একই আইডি থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করে বারবার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, তখন একটু অবাক হলাম। আইডিটাই ঘেটে দেখলাম, কিন্তু অ্যাকসেপ্ট করলাম না। এরপর ফেসবুকে আমার কোনো ছবি আপলোড হলেই কমেন্ট বক্সে কোনো মেয়ে যদি আমাকে নিয়ে কিছু বলতো, অমনি আমার এই পিচ্ছি পাগলিটা গিয়ে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। অথচ তখন সে আমার সামনাসামনি ঠিক করে চেনেও না। যেদিন ওর সাথে ইনবক্সে আমার ফার্স্ট মেসেজ আদান প্রদান হয়, সেদিন আমি প্রচণ্ড ক্ষোভ আর রাগ নিয়ে ওকে বকতে গিয়েছিলাম। কিন্তু মেয়েটার সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করত। যদিও শুরুতে সেসব পাত্তা দিইনি, তখন উজান চৌধুরী ভালোবাসা শব্দটাকে তীব্র ঘৃণা করতাম। যেহেতু মেয়েটার বয়স তখন অনেক অল্প ছিল, তাই আমি ওটাকে সাময়িক আবেগ ভেবেই ইগনোর করতাম। কিন্তু একটা অচেনা ছেলের পেছনে না ছুটে, তাই সরাসরি না দেখে একটা আইডির জন্য টানা 2 বছর ধরে পাগলামি করা এটা মোটেই কোনো সস্তা আবেগ ছিল না। আমি রোজ নিয়ম করে তার মেসেজ পড়তাম, বাট কখনো রিপ্লাই দিইনি। বেশ ইন্টারেস্টিং আর অদ্ভুত ছিল মেয়েটা। অবশ্য একটা দিনও মেসেজ না দিলে আমার নিজের ভেতর প্রচণ্ড রাগ আর অস্থিরতা হতো। অথচ মজার বিষয় দেখ, তাকে আমি পার্সোনালি তখনও চিনতাম না। একদিনও হুট করে গায়েব হয়ে গেল। অনেক খোঁজখবর নিয়ে পরে জানতে পারলাম মেয়েটি ভীষণ অসুস্থ। অথচ এমন অসুস্থ শরীর নিয়েও রাত 11টার দিকে সে কষ্ট করে আমাকে মেসেজ করলো। আমি সেদিন সত্যিই খুব অবাক হয়েছিলাম। এটা সাধারণ কোনো পাগলামি ছিল না, এটা ছিল অদ্ভুত এক টান। এরপর ওর এই মিষ্টি পাগলামি সহ্য করতে করতে কখন যে আমার এই পাথরের মনটা একটা নরম ফুলে রূপান্তরিত হলো, তা আমি নিজেও বুঝতে পারিনি। তারপর গোপনে লোক লাগিয়ে রোজ ওকে ফলো করাতাম। ও কিচ্ছু বুঝতে পারতো না, কিন্তু আমি রোজ দূর থেকে ভিডিও কলে ওকে দেখতাম। ভীষণ মিষ্টি একটা মেয়ে। তবে সব ছেলেদের ওপর ক্রাশ খাওয়াটা ছিল ওর একটা মস্ত বড় রোগ। এটা ছিল আমার জন্য বড় ঝামেলা। তবে ও আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না। এরপর মনে মনে ভেবেই নিলাম, একা একা যেহেতু সারা জীবন বেঁচে থাকা যায় না, সেহেতু ওই পেচ্ছিটাকে নিজের ঘরের বউ বানাবো। যদিও কাজটা একটু টাফ ছিল, কারণ আমার বয়সের পার্থক্যটা অনেক বেশি। এরপর আব্বু আর ভাইয়া যে আমাকে মিথ্যা কথা বলে, অসুস্থতার নাটক করে, এরপর আব্বু আর ভাইয়া যে আমাকে মিথ্যা কথা বলে অসুস্থতার নাটক করে দেশে আসতে বলল, সেটা তো তোরা জানিস। কিন্তু যখন দেশে এসে জানতে পারলাম আমার সে চেনা মৌ পাখির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন মনে মনে যে কতটা হ্যাপি হয়েছিলাম।
তা তোদের মুখে বলে বোঝাতে পারবো না। আমার সেই কাঙ্ক্ষিত প্রিয়দর্শিনীকে নিজের করে পেতে উজান চৌধুরীর খুব বেশি বেগ পেতে হয়নি, খুব সহজেই পিচ্ছিকে পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইফাত এক ঝটকায় উজানের গলা চেপে ধরে চিৎকার দিয়ে উঠল। শাওয়ার নাতি, তলে তলে টেম্পো চালাচ্ছিস আর আমাদের বলছিস বউ মানি না। তোর বউ না মানার গুষ্টি মেরে দেবো আজ। আবার মুখে বড় বড় বলি নারী ছাড়া সারা জীবন একা কাটিয়ে দেখিয়ে দেবে যে উজান চৌধুরী নারী ছাড়া বাঁচতে পারে। ভণ্ডের ঘরের বড় ভণ্ড একটা। উজান নিজেও দম আটকে যাওয়ার উপক্রম হওয়ায় চেঁচিয়ে উঠল। আরে ভাই ছাড় আমাকে, এখনো বাসর করতে পারলাম না আমি। তোদের চাচ্চু ডাক না শুনে মরতে চাই না আমি, দয়া করে গলাটা ছাড়। কিছু সময় ওভাবে ধস্তাধস্তি করার পর অবশেষে ইফাত উজানকে ছাড়লো। ছাড়া পেয়ে উজান জোরে জোরে হাঁপাতে লাগলো। কাশতে কাশতে সে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। এই ছেলেটা আজ তাকে নির্ঘাত মার্ডার করতে চেয়েছিল, নয়তো এভাবে কেউ বন্ধুর গলা চেপে ধরে। খানিকটা নিজেকে স্বাভাবিক করে সে আবারও দুজনার মাঝে এসে বসলো। ওদিকে তন্ময় তখনও রাগে ফুঁসছে। উজান যে মনে মনে মৌকে এতটা ভালোবাসে, তার জন্য এত কিছু করেছে, অথচ বন্ধুদের টু শব্দটাও জানায়নি। তন্ময় আর ইফাতের অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে উজান শুকনো ঢোক গিলতে শুরু করলো। আজ সত্যি উজানের একটু ভয় হচ্ছে। সে তোতলাতে তোতলাতে উত্তর দিল। রিল্যাক্স ইয়ার, এমন করে জ্যান্ত জীবী ঘর মতো তাকিয়েছিস কেন? আমি এমন কিছু করিনি, জাস্ট আসার সময় বউটাকে কয়েকবার চুমু দিয়েছি, গড প্রমিস। এর চেয়ে বেশি কিছু করিনি। আর আমি এখনো ওই পিচ্ছিকে বউ হিসেবে মানিও না, সত্যি বলছি। আবারও ভণ্ডামি করিস আমাদের সাথে। একই রুমে থাকিস, একই বিছানায় ঘুমাস, একই কমফোর্টার শেয়ার করিস, একই। থাক ভাই, আর আগে বাড়িস না, মাফ চাই আমি তোদের কাছে। উজান হাত জোর করলো। তন্ময় দাঁতে দাঁত পিষে কটমট করে তাকালো। সে ভাঙবে তবুও মচকাবে না। আর কি বললি? বউ মানিস না এখনো? উজান এবার মিনমিনে স্বরে আওড়ালো। সত্যি বলছে, আমি ওই পিচ্ছিকে বউ মানি না। ওকে জাস্ট আমার আম্মুর লক্ষ্মী বৌমা আর আমার ফিউচার বেবিদের কিউট মাম্মা মানে, গড প্রমিস। উজানের মুখে এমন অদ্ভুত লজিক শুনে সঙ্গে সঙ্গে শব্দ করে হাসতে লাগলো তিনজনই। ইফাত উজানের দিকে তাকিয়ে রইল কিছু সময়। মনে মনে সে এক চরম স্বস্তি পেল। অন্তত মৌকে তার মতো অনন্তকাল অপেক্ষা করতে হবে না, অনিশ্চয়তা নিয়ে প্রতিনিয়ত প্রহর গুনতে হবে না। মৌ তার প্রিয়তমকে খুব দ্রুতই নিজের করে পাবে। তার প্রফেসর সাহেব তো শুধু তারই। কিন্তু ইফাত নিজে কি তার ফুলকন্যাকে কখনো নিজের করে পাবে, নাকি বাকি জীবন তার কথা ভেবেই কেটে যাবে? সে নিজেকে খানিকটা স্বাভাবিক করে জিজ্ঞাসা করলো। তাহলে ভাবিকে এখন এত অ্যাভয়েড করছিস কেন? মেয়েটাকে সব সত্যি বলে দিলেই তো চোখে বুকে যায়। সত্যি এখনই বলবো? সত্যি এখনই বলবো? নো নো, ইম্পসিবল। এত ধমকিয়ে শাসন করে মেয়েটাকে পড়াশোনা করাতে পারি না। আর এখন যদি বলি ভালোবাসি, তাহলে তো সে মাথায় উঠে নাচবে। সেদিন আমি বলছে আমি যেহেতু কলেজের প্রফেসর, সেহেতু তার পড়াশোনার নাকি আর কোনো দরকার নেই। আচ্ছা তোরাই বল, ওকে মিনিমাম মাস্টার্স পাস তো করতে হবে নাকি? আচ্ছা মাস্টার্স বাদে দিলাম, অন্তত ভালো রেজাল্ট নিয়ে এইচএসসি তো পাস করতে হবে। যদি লোকে শোনে প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফে একটা ফেল টু স্টুডেন্ট, তখন কেমন দেখাবে? লোকে আমার ওয়াইফকে ইনসাল্ট করবে। এটা অন্তত আমার দ্বারা মেনে নেওয়া ইম্পসিবল। তাছাড়া আমি চাই আমার পিচ্চিটা পড়াশোনা করে এমন এক যোগ্য পর্যায়ে যাক, যেখানে আমি বিহীন সে একাই দুনিয়া কাঁপিয়ে চলতে পারে। আমি ছাড়াও তাকে যেন কারোর উপর ডিপেন্ডেবল হয়ে বাঁচতে না হয়। সে না হয় বুঝলাম ভাই, কিন্তু তুই সামনে রসগোল্লা রেখে নিজেকে কিভাবে কন্ট্রোল রাখিস? না মানে তুই আদৌ পুরুষ তো? কথাটা বলেই তন্ময় আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ওখান থেকে এক দৌড়ে পালালো। তার এমন আজব প্রশ্ন শুনে ইফাত মুচকি মুচকি হাসছে। উজান তার দিকে তাকাতে ইফাত মুখে কুলু পাটলো। তন্ময় দূর থেকে হাসতেই আছে। সে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এমন সিরিয়াস মুহূর্তেও তার ফালতু রসিকতা থামে না। পরক্ষণে উজানকে স্বাভাবিক দেখে তন্ময় যেই না একটু এগিয়ে এসেছে, অমনি উজান বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে নিজের পায়ের জুতোটা খুলে তন্ময়ের মাঝ বরাবর ছুঁড়ে মারল। জুতাটা ঠিক জায়গায় লাগায় তন্ময় খানিকটা ব্যথায় কুকুরে উঠে মুখ খিচিয়ে নিল এবং তার সাথে উজান ক্ষিপ্ত গলায় আওড়ায়। সওয়ার, তুই আমার পুরুষত্ব দিকে আঙুল তুলছিস? জানিস ওই পিচ্চির থেকে নিজেকে দূরে রাখার জন্য রোজ কতটা স্ট্রাগল করতে হচ্ছে আমার? চোখের সামনে আমার সবচেয়ে ফেভারিট ডিশ সাজানো হচ্ছে, অথচ উজান চৌধুরী চাইলেও তা টেস্ট করতে পারছে না, আর ও আমাকে পুরুষত্বের কথা শেখাচ্ছে। তোর বালে পুরুষত্ব গুল্লি মারি, তুই আমাকে ওভাবে অ্যাটাক করলি কেন? যদি তোর এই আকামের জন্য আমাকে রেখে আমার বউটা চলে যায়, তবে তোর বউকে। বাকি কথা শেষ হওয়ার আগে তন্ময় দ্রুত নিজের মুখ চেপে ধরলো, কারণ ওদিকে উজান হিংস্র বাঘের মতো ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। তন্ময় শুকনো ঢোক গিলল। উজান একদম কাছাকাছি চলে আসতে সে তোতলাতে তোতলাতে বলে উঠল। আরে ইয়ার, আমি বলতে চাচ্ছিলাম যে
তোর বউয়ের পায়ে ধরে আমাকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে দিতে বলবো। বউ ছাড়া অন্তত এই দম নয় বেশি দিন টিকতে পারবে না। এতক্ষণে উজানের রাগটা একটু শান্ত হলো। তা দেখে তন্ময় একটা দীর্ঘশ্বাস ফেললো। যাক, একটুর জন্য প্রাণটা খাঁচা ছাড়া হওয়া থেকে বেঁচে গেল। এর মাঝে উজান আবার নিজের শীতল কণ্ঠে আওড়ালো। এবার ফার্স্ট রুম রেখে আমার একটা সিরিয়াস কথা শোন। তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে বলে, বল মামা, শুনছি। মেয়র সাহেবের ওয়াইফকে কে খুন করলো এবং কেন? এই কেসের কোনো প্রুফ পেয়েছিস? উজানের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তেমন জোরালো কোনো প্রুফ এখনো পাইনি, তবে মেয়র সাহেবকে আমার শুরু থেকেই বড্ড সন্দেহ হচ্ছে। রাইট, শুধু ডাউট নয়, আমি 100% শিওর যে এই মার্ডারটা মেয়র সাহেব নিজে করিয়েছেন। নয়তো তার অমন নিশ্ছিদ্র নিরাপত্তার বাসায় একটা বন্ধ রুমে ঢুকিয়ে তার ওয়াইফকে খুন করার সাহস কার হবে? কিন্তু তিনি তো নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, এমনকি মিডিয়ার সামনে প্রমাণও করেন। তাছাড়া যখন খুনটা হয়েছে তখন তো মেয়র সাহেব স্বয়ং প্রেস মিডিয়ার সামনে লাইভ ইন্টারভিউ দিচ্ছিলেন। ভুলে যাচ্ছিস কেন যে তারা কতটা ধুরন্ধর রাজনীতিক? মেয়র খুব ভালো করে বুঝতে পেরেছিল যে খুনটা হলে সবাই প্রথমে তাকে সন্দেহ করবে, তাই নিজের একটা নিখুঁত অ্যালিবাই তৈরি করার জন্য সবার সামনে থেকেও পেছন দিয়ে নিখুঁতভাবে ছুরি চালিয়েছে। এমনকি সবাইকে এখন এটা বোঝাচ্ছে যে আসল খুনি নাকি অন্য কেউ। কিন্তু আমরা এটা প্রমাণ করবো কিভাবে? তাছাড়া তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জানতে চেয়েছেন ওনার স্ত্রীর কেসটা কোন টিম হ্যান্ডেল করছে। দ্যাটস গুড। চোর যখন নিজে গর্ত থেকে মুখ বের করছে তখন বাকিটা আমি নিজে দেখে নিচ্ছি। চল এবার বাসায় ফিরে। আর এই যে আমাদের দেবদাস প্রেমিক পুরুষ ইফাত চৌধুরী, আপনিও চলুন। আপনার ফুল কন্যাকে অলরেডি আমাদের চৌধুরী ভিলায় নিয়ে আসা হয়েছে। এবার তাকে নিজের ঘরে তোলার দায়িত্ব আপনার। চলুন। শেষের কথাটা উজান ইফাতকে উদ্দেশ্য করে বলল। মেহেরের আসার খবরটা শোনা মাত্র ইফাতের বুকের ভেতরটা এক অদ্ভুত শীতলতায় ভরে গেল। অতি দ্রুতই সবাই সেখান থেকে যার যার গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আসলে উজান আর তন্ময় দুজনাই দেশের অন্যতম সেরা সিক্রেট সিআইডি এজেন্ট। তাদের এই বিশেষ টিমটা সবসময় পর্দার আড়ালে থেকে বড় বড় রহস্যময় কেস সলভ করে, তবে পুরো টিম আড়ালে থাকে না। জাস্ট এই টিমের মূল মাস্টারমাইন্ড এবং লিডার উজান চৌধুরী নিজেকে আড়ালে রাখে। তার এই আসল সত্যটা তন্ময়, ইফাত আর উজানের নিজের চাচ্চু ছাড়া আর কেউ জানে না। উজান নিজেই কাউকে বলেনি, কারণ তার মা ছেলেকে নিয়ে প্রচণ্ড ভয় পান। পরিবারের কেউ কখনো চায়নি উজান এমন কোনো ঝুঁকিপূর্ণ পেশায় আসুক। সেই কারণে তাকে ছোটবেলা থেকে প্রফেসর হওয়ার স্বপ্ন দেখানো হয়েছে। কিন্তু তারা নিজেরাও জানে না তাদের সেই শান্তশিষ্ট প্রফেসর আড়ালে থাকা ছেলেটি আসলে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড ও অপরাধীদের ত্রাস, সিক্রেট সিআইডি এজেন্টের সুপ্রিম লিডার ওরফে উজান চৌধুরী। রাত তখন প্রায় 12:30। উজান অত্যন্ত ধীর পায়ে রুমে ঢুকলো। রুমে এসে বিছানার দিকে তাকিয়ে এক পলক মৌকে দেখে নিয়ে সোজা শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে সে আবারও বিছানার দিকে এগিয়ে গেল। ঘুমন্ত মৌয়ের নিষ্পাপ মুখের দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ালো উজান। অবাধ্য মেয়েটাকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে আপনা আপনি তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে নিজের শরীরের সমস্ত ভর মৌয়ের উপর ছেড়ে দিল। আচমকা এই ভারী চাপে ঘুমের ঘোরে একটু গুঙিয়ে উঠল মৌ। উজান তড়িৎ গতিতে নিজেকে খানিকটা সরিয়ে নিয়ে মৌয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আপন মনেই ফিসফিসিয়ে আওড়ালো, কে ম্যাডাম? মুখে তো বড় বড় কথা। মিসেস চৌধুরী নাকি আমাকে ভীষণ ভালোবাসে, অথচ আমার শরীরের এই সামান্য ভরটুকু সামলাতেই আপনার হিমশিম খেতে হচ্ছে। এখন এইভাবে গঙিয়ে উঠলে ভবিষ্যতে আমার কি হবে বলুন তো? আপনি কি আদৌ জানেন আপনার এই মায়ের জালে কতটা গভীরভাবে আসক্ত হয়ে গিয়েছে আমি? আপনাকে চোখের আড়াল করে আমার একটা মুহূর্তও ভালো লাগে না, অথচ আপনি আমি একটুও বোঝেন না। আচ্ছা বলুন তো, মুখেই কেন ভালোবাসি শব্দটা শুনতে চান না তো? আমার প্রতিদিনের ব্যবহারে কি আপনি ভালোবাসার কোনো প্রমাণ পান না? আপনি কি সত্যি বলছেন না যে আপনাকে এক পলক না দেখলে উজান চৌধুরী ঠিক থাকতে পারে না? চারদিকে অন্ধকার দেখে দিশাহারা হয়ে যায়, অথচ আপনি ভাবেন উজান চৌধুরীর কাছে আপনার কোনো মূল্যই নেই। আপনি কবে বুঝবেন বলুন তো? মুখে ভালোবাসে না বলে অন্তহীন ভালোবাসা যায়? আমি আপনাকে কোনোদিন মুক্তি দেব না মিসেস চৌধুরী, এমনকি কিয়ামতের দিনও আমি আপনার পিছু ছাড়ব না। কথাগুলো বলতে বলতে উজান মৌয়ের গলার ভাঁজে নিজের মুখ গুজে দিল। নিজের নাক দিয়ে আলতো করে স্পর্শ করতে লাগলো প্রিয়তমার নরম ত্বক। তার এই হালকা উত্তপ্ত স্পর্শে ঘুমের মাঝে মৌয়ের শরীরটা বারবার শিউরে শিউরে উঠছিল, আর উজান পরম তৃপ্তিতে তা উপভোগ করছিল। আচমকা উজান মৌয়ের গলার নরম ভাঁজে আলতো করে একটু কামড় বসিয়ে দিল। মৌ আবারও ব্যথায় মৃদু গুঙিয়ে উঠল। মেয়েটাকে কোনোভাবেই শান্তিতে ঘুমাতে দিচ্ছে না সে। উজান একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করলো। তারপর মৌয়ের সারা মুখমণ্ডলে নিজের ওষ্ঠাধরের মৃদু ছোঁয়া দিয়ে তৃপ্তির হাসি বুলিয়ে আওড়ালো। আপনি তো মিষ্টি কেন বলেন তো? আপনার ইনোসেন্ট ফেস দেখলেও উজান চৌধুরী নিজের উপর একদম কন্ট্রোল রাখতে পারে না।
নিজেকে স্বাভাবিক রাখতে তাকে বড্ড বেগ পোহাতে হয়। আচ্ছা বলুন তো, আমাকে কবে আপনি পুরোপুরিভাবে সামলাতে পারবেন? আপনার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আমি বারবার ঘায়েল হয়ে যাচ্ছি, আর সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এবার অন্তত আমাকে বুঝুন। হঠাৎ মৌ বিছানায় একটু নড়ে চড়ে উঠল। উজান ভয় পেয়ে তৎক্ষণাৎ মৌকে নিজের শক্ত বুকে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করে চোখ বুজে ঘুমের ভান করলো। তবে আর চোখে চেয়ে দেখলো না, মৌ এখনো জাগেনি, গভীর ঘুমে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঘুমের মাঝে মৌ আধো আধো কণ্ঠে বিড়বিড় করে প্রতিধ্বনিত করলো, আই লাভ ইউ প্রফেসর সাহেব। মুহূর্তের মধ্যেই উজানের ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। মেয়েটার মুখে এই ভালোবাসি শব্দটা শুনলে তার সারা শরীরে এক অদ্ভুত মাদকতায় শিহরণ বয়ে যায়। অথচ একসময় এই একটি শব্দকে সে প্রচণ্ড ঘৃণা করত। মৌ তখনও উজানের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। উজান নিজের অজান্তেই ভালো লাগার আতিশয্যে গভীর ঘুমে মগ্ন মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, লাভ ইউ টু মাই ওয়াইফি। আধো ঘুমের ঘোরেও খুব স্পষ্ট করে কথা দুটো শুনতে পেল মৌ। উজান তাকে নিজের বুকের সাথে এত শক্ত করে জড়িয়ে রাখার পরেও মৌ আচমকা হকচকে ধরফর করে বিছানার উপর উঠে বসলো। সে অবাক হয়ে দেখল উজান তখন গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ সে একদম স্পষ্ট করে উজানের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পেয়েছে। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের দু হাত দিয়ে ঠেলে ঠেলে উজানকে সজাগ করার চেষ্টা করতে লাগলো। উজান ঘুমের ঘরে বিরক্ত হওয়ার ভান করে চোখ পিটপিট করে তাকালো এবং অত্যন্ত মৃদু ও ভারী স্বরে জিজ্ঞাসা করলো, পিচ্ছি, মাঝরাতে ঘুম বাদ দিয়ে আমাকে ওভাবে ডাকছো কেন? হ্যাঁ? মৌ নিভু নিভু দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে জেদি গলায় আওড়ায়, আপনি একটু আগে আমাকে ভালোবাসি বলেন, তাই না? আমি কিন্তু নিজের কানে স্পষ্ট শুনেছি একদম। উজান নিজের ঘুম কাতুরে গলায় চোখ বুজে আবারও বিড়বিড় করে উঠল। ধুর, ডিস্টার্ব করো না তো, ফিল নিতে দাও। কথাটা বলে উজান আবারও এক ঝটকায় মৌয়ের কোমর আঁকড়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে তার গলার ভাঁজে মুখ গুজে দিল। মৌ তার বুকের ভিতর ছটফট করতে করতে আবারও জেরা করলো, তার আগে বলেন, আপনি নিজের মুখে ভালোবাসি বলেছেন তো? আমি কিন্তু পরিষ্কার শুনেছি, এবার আর লুকাতে পারবেন না। ঠিক তখনই উজানের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আচমকা এই শব্দে উজানের ভুরুজোড়া বিরক্তিতে কুঁচকে গেল। পার্সোনাল মুহূর্তে অন্য কারো হস্তক্ষেপ তার বরাবরই অপছন্দ। তার উপর রাতের এই প্রহরটা এখন বেশ গভীর। বার কয়েক রিং হওয়ার পরও উজান ফোনটা ধরল না। ফোনটা একটা না বেজে চলে মৌ উজানের বুকের সাথে লেপ্টে থেকে ছোট ছোট করে প্রতিধ্বনিত করলো, ফোনটা ধরুন না। দরকার নেই, রাতের এই সময়টা শুধু আমার এই ছোট্ট মেসেজের জন্য বরাদ্দ। উজান মৌয়ের চুলে নাক ডুবিয়ে কথাটা বলল, আরে এত রাতে কেউ ফোন করছে মানে নিশ্চয়ই জরুরি কোনো দরকার হতে পারে, ধরুন না প্লিজ। উজান অত্যন্ত বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা আননোন নাম্বার দেখে তার কপাল কুঁচকে গেল। নম্বরটা ফোনে সেভ করা না থাকলে ওটা কার তা চিনতে উজানের এক সেকেন্ডও বেগ পোহাতে হলো না। এই মাঝরাতে যে শিরিন ছেড়ে আর কেউ ফোন দিতে পারে না তা উজান খুব ভালো করে জানে। এই নিয়ে কত শত নাম্বার যে সে ব্লক করলো তার কোনো ইয়াত্তা নেই, কিন্তু নির্লজ্জ মেয়েটা যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। হঠাৎই উজানের মাথায় একটা চরম দুষ্টু বুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে প্রতিহিংসামূলক হাসি ঝুলিয়ে সে শিরিনের নাম্বারে ডিরেক্ট ভিডিও কল ব্যাক করলো। অপরদিকে শিরিন এত রাতে খোদ উজানের কাছ থেকে ভিডিও কল পেয়ে খুশিতে একদম গদগদ। সে পরম আহ্লাদে যেই না ফোনটা রিসিভ করলো অমনি উজান ওপাশ থেকে এক হুঙ্কার দিয়ে উঠল, কালনাগিনী বাচ্চা, এখনো তোর ওই বেশ্যাগিরি ছাড়বি না, তাই না? তোকে কতবার বলেছি, ঘরে আমার বিড়ালের বাচ্চার মতো একটা মিষ্টি বউ আছে, তবুও তুই এখানে কুত্তার মতো আমার পিছু পিছু ঘুরছিস। উজান, জাস্ট শাট আপ। কেন বারবার বউ আছে অজুহাত দিয়ে আমার কাছে মিথ্যে বলছো? তোমার কি মনে হয় আমি এইসব কিছু জানি না? আমি জানি তুমি এখনো বিয়ে করনি। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে মৌয়ের দিকে তাক করলো। তারপর শিরিনের লাইভ ক্যামেরার সামনে মৌকে আষ্টে পৃষ্ঠে নিজের চওড়া বুকে জড়িয়ে ধরলো। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান তার কপালে গালে অজস্র গভীর চুমু এঁকে দিল। পরম মায়া তার গলার নিচে মুখ গুজে দিয়ে ফোনটা বিছানার এক কোণে সোজা করে রেখে কর্কশ গলায় আওড়ালো, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আজ তোকে লাইভে আমাদের রোমান্স দেখাবো। উজান যেই না মৌয়ের সাথে ঘনিষ্ঠতা একটু বাড়ালো অমনি মৌ লজ্জায় আর ভয়ে নিজের চোখ মুখ শক্ত করে বুঝে ফেললো। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। সে জোরে একটা ঢোক গিলল। মৌ মুখে মুখে যতই উজানকে ভালোবাসি ভালোবাসি বলে পাগলামি করুক না কেন, মানুষটা যখন এতটা কাছাকাছি আসে তখন তার ভেতরটা ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে উজান মৌয়ের কোমর শক্ত করে আঁকড়ে ধরলো। তার পুরুষালী ছোঁয়া ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। উজান যখন তার ওষ্ঠাধরের ছোঁয়া গলার নিচের দিকে নামিয়ে আনলো তখন মৌ লজ্জায় ব্যাকুল হয়ে তাকে ধাক্কা দিয়ে সরানোর আপ্রাণ চেষ্টা করলো। উজান
উজান তার ছটফটানির মাঝেও মুখোমুখি তাকিয়ে মুচকি হাসলো। সে আরেকটু নিচ হতে ওপাশ থেকে শিরিন নিজেই কাঁপতে কাঁপতে ভিডিও কলটা কেটে দিল। নিজের চোখে দেখায় দৃশ্য সে কিছুতে বিশ্বাস করতে পারছে না। উজান বিয়ে করেছে, তাও আবার এত ছোট একটা বাচ্চা মতো মেয়েকে। মেয়েটা তো ও তাদের কলেজে পড়াশোনা করে। এর আগে বেশ কয়েকবার উজানের কেবিনে ঢুকতেও দেখেছে সে, কিন্তু তারা যে আসলে হাজব্যান্ড ওয়াইফ তা শিরিনের দূরতম কল্পনাতেও ছিল না। মুহূর্তে যেন তার চারিপাশের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। এদিকে মৌ কোনোভাবে উজানকে নিজের উপর থেকে সরাতে পারছে না। সে খুব ভালো করে বুঝতে পারছে মানুষটা এই মুহূর্তে নিজের স্বভাব সুলভ গাম্ভীর্যের মধ্যে নেই। উজান আলতো করে নিজের ঠোঁটজোড়া মৌয়ের ওষ্ঠ ধরে ছোঁয়া মাত্রই মৌ খপ করে উজানের রেশমি চুলগুলো টেনে ধরল। উজান চুলে টান লেগে খানিকটা ব্যথা পেলেও মুখে তা প্রকাশ করলো না, বরং দুষ্টুমি ভরা চোখে এক ভ্রু নাচিয়ে তাকালো। কি হলো মিসেস চৌধুরী? সামান্য ঠোঁটে স্পর্শ সহ্য করতে গিয়ে এমন হিমশিম খাচ্ছেন? আবার এই আমিটাকে নাকি ভালোবাসেন? শুনি যদি পুরুষটাকে সহ্য করা বিন্দুমাত্র ক্ষমতা আপনার না থাকে, তবে সারাদিন ওই ভালোবাসি ভালোবাসি বলে কেন চিল্লান? উজান চৌধুরী যদি একবার নিজের পুরো ভর আপনার উপর ছেড়ে দেয়, তবে তা সামলানোর ক্ষমতা আগে নিজের মধ্যে তৈরি করুন, বুঝলেন? মৌ ফেলফেল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। উজান এবার তাকে আর বেশি না ঘাবড়ে দিয়ে আলতো করে নিজের চওড়া বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শান্তভাবে চোখ বুজে নিল। এতক্ষণে মৌয়ের বুকে ধুকপুকানি একটু কমলো, সে খানিকটা স্বাভাবিক হলো। কিছুক্ষণের মধ্যে চারিপাশ শান্ত হলে মৌ ভাবলো উজান বুঝি ঘুমিয়ে পড়েছে। সে সুযোগ বুঝে পরম মায়ায় উজানের ধারালো থুতনিতে নিজের ঠোঁট দিয়ে আলতো করে একটা ছোঁয়া দিল। আর ঠিক তখনই উজানের সেই ভারী ও গম্ভীর কণ্ঠস্বর অন্ধকার কক্ষে ভেসে এলো। সাবধান মিসেস চৌধুরী, রাত বিরেতে বরের সাথে এমন চুরি করে দুষ্টুমি করা কিন্তু উজান চৌধুরীর একদম মেনে নেবে না। উল্টো কোন মুহূর্তে যে আপনার বড় বিপদ হয়ে যাবে বুঝতেই পারবেন না। কথাটা শোনা মাত্রই মৌ লজ্জায় লাল হয়ে খপ করে উজানের শার্টের বুকটা আঁকড়ে ধরে মুখ লুকালো। মনে মনে ভাবলো এই মানুষটা কিভাবে যে না ঘুমিয়েও ঘুমানোর ভান ধরে মানুষ কিভাবে ঠকাতে পারে সে কিছুতেই ভেবে পায় না। এভাবেই মনের ভিতর একরাশ মিষ্টি অনুভূতি দোলাচল নিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে নিশুতি রাতে ঘুমের দেশে তলিয়ে গেল। উন্মুক্ত গায়ে বিছানার সাথে লেপ্টে শুয়েছিল উজান। মাত্র ঘুম ভাঙা অবস্থায় অবচেতন মনে সে পাশে হাত বাড়ালো, কিন্তু পর মুহূর্তে এক ঝটকায় লাফিয়ে উঠল সে। পাশে মৌ নেই। মেয়েটা এত সকালে কোথায় গেল সে কিছুই বুঝতে পারছে না। জানালার বাইরে তাকিয়ে দেখলো বাইরে এখন অনেকটা বেলা হয়েছে। তড়িঘড়ি করে টেবিল থেকে ফোনটা হাতে নিতে সে চমকে উঠল। ঘড়িতে এখন সকাল 9:30 বাজে, অথচ আজ তার কলেজে অনেক আগে পৌঁছানোর কথা ছিল। সে দ্রুত বিছানা থেকে নামলো। বিদ্যুৎ গতিতে পুরো রুমে মৌকে না পেয়ে সোজা ড্রয়িং রুমে নেমে এলো। চোখ থেকে ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি, তবে ঘুম থেকে উঠে মৌয়ের মিষ্টি মুখখানা না দেখলে দিনটা তার ভীষণ খারাপ যায়। এটা এখন উজানের অলিখিত নিয়ম। কিন্তু এসে দেখলো ড্রয়িং রুমেও মৌ নেই। সে আবারও উপরে গিয়ে মেহেরের রুমেও কি দিল, কিন্তু সেখানেও কেউ নেই। এতে প্রচণ্ড বিরক্ত ক্ষিপ্ত হলো উজান। এভাবে প্রায় পুরো বাসা খুঁজে ফেললো সে, কিন্তু কোথাও মৌয়ের দেখা নেই। অতঃপর মুড অফ করে সে কিচেনে ঢুকলো। সেখানে তার মা, চাচি আর ভাবি রান্না করছে। রান্নার কাজ প্রায় শেষের দিকে। উজান সোজা ভাবি তুবার কাছে এগিয়ে গেল। তুবা উজানকে এভাবে খালি গায়ে দেখে হালকা হাসলো। এই সাত সকালে ছেলেটা সবার সামনে খালি গায়ে হাঁটাহাঁটি করছে, অথচ এই উজান চৌধুরী কিনা কখনো শার্ট ছাড়া রুম থেকে এক পাও বাইরে রাখতো না। উজান একদম স্বাভাবিক গলায় প্রশ্ন করলো, ভাবি, আমার বউ কই গো? তুবা যেন আকাশ থেকে পড়লো। ছেলেটার এমন হুটহাট আচরণ তাকে বারবার অবাক করে। উজানের প্রশ্নের সরাসরি জবাব নেই যে তুবা মুচকি মুচকি হাসতে হাসতে বলল, তার আগে বলো, তুমি এই সকাল সকাল খালি গায়ে এভাবে কেন হাঁটছো? সেটা তোমার যাকে গিয়ে জিজ্ঞেস করো। এখন বলো, আমার বউ কই? সকাল সকাল বউয়ের মিষ্টি মুখটা না দেখলে উজান চৌধুরীর দিনটা মোটেও ভালো যায় না। তুবা আবারও হাসলো। উজানের মুখে এমন অকপট স্বীকারোক্তি শুনে তার বেশ ভালোই লাগছে, তবে সে এখন যে উত্তরটা দেবে তা শুনে উজানের মোটেও ভালো লাগবে না। তুবা আলতো হেসে বলল, ভাইয়া, তোমার দিন মনে হয় আজ খারাপই যাবে। উজান ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, বাট ওয়াই? তোমার বউ অনেক আগেই মেহেরের সাথে কলেজে চলে গিয়েছে। আমার বউ ইফাতের বউ, আই মিন মেহেরের বউর সাথে গেল কেন? আমার কাছ থেকে একটাবার পারমিশনের প্রয়োজন মনে করলো না? আপাতত মেয়েটা দিন দিন বড্ড বেশি অবদ্ধ হয়ে যাচ্ছে। আম্মু, তুমি কাটকাওনি কেন? তোমরা কি সবাই ভুলে গেছ যে ওই পিচ্চিটা শুধু উজান চৌধুরীর বউ? একদমে কথাগুলো বলে উজান থামলো। তার এই হুলস্থুল কাণ্ড দেখে বড় ভাই আরিয়ান ধীর পায়ে কিচেনে ঢুকলো। সে খানিকটা রাগান্বিত হওয়ার ভান করে প্রশ্ন করলো, এতে এত রিয়াক্ট করছিস কেন ভাই? এমনিতেও তো তুই মৌকে বউ বলে মানিস না, তাহলে তো খোঁজ কিসের? উজান মায়ের দিকে তাকিয়ে নালিশ করে, আম্মু, তোমার বড় ছেলেকে চুপ করতে বলো, নয়তো এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরিয়ান শব্দ করে হাসলো। তারপর উজানের দিকে খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে আওড়ালো, কি রে ভাই, তোদের মধ্যে রাতে কিছু হয়েছে নাকি? আমার বউকে না দেখে চোখে মুখে যেন একদম খেই হারিয়ে ফেলছিস, আবার এই খালি গায়ে কিচেন রুম পর্যন্ত চলে এসেছিস। এত বুদ্ধি কবে এলো তোমার ভাইয়া? বিয়ে করে বউ ঘরে তুলেছে,
তার সাথে কিছু মিলছে না করলে তোমাকে বাবাও বলে ডাকবে কে? শোনো, জাস্ট তোমাকে ওই ডাক্তার শোনানোর জন্য যা করার করব। এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। উজান চৌধুরী এত নির্লজ্জ নয়। বউ মানি না, তার সাথে আবার মাখামাখি করব? আমি ফুলের মতো পবিত্র। কথাটা বলেই উজান নিজের মুখ ভেঙিয়ে গটগট করে ওখান থেকে চলে গেল। পেছনে সবাই শব্দ করে হাসতে লাগলো। মৌ, তুমি শিওর তো তোমাকে পরীক্ষার সব প্রশ্ন আগে ভাগে এনে দিলে তুমি উজানকে আমার হাতে ছেড়ে দেবে? শিরিনের মুখে কথাটা শুনে মৌ খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে চট করে শিরিনের কাঁধে হাত রেখে একগাল হাসলো। তারপর এদিক ওদিক তাকে নিভু নিভু দৃষ্টিতে ফিসফিস করে বলল, শিওর মানে 100% শিওর ডাইনি? আই মিন সরি ম্যাম, আপনি যদি আমাকে পরীক্ষার সব প্রশ্ন এনে দিতে পারেন তবে আপনি প্রফেসর সাহেবকে আপনার কাছে বন্ধক রাখবো আমি, সত্যি। হোয়াট? বন্দুক? বন্দুক মানে কি? আরে ম্যাম, আপনাকে এত কিছু জানতে হবে না, আপনি জাস্ট উজান স্যারকে নিজের করে পাওয়ার কথা ভাবুন আর আমাকে ঝটপট প্রশ্নগুলো এনে দিন, ব্যাস। কিন্তু তুমি যে দুদিন পর আবার উজানকে আমার কাছ থেকে কেড়ে নেবে না, তার কি প্রমাণ আছে? শিরিন একটু সন্দেহের সুরে জিজ্ঞাসা করলো। মৌ এবার কপালে হাত দিয়ে আক্ষেপে সুরে বলে, আমার দাদি ঠিকই বলে, এই যুগে সত্যি কথার কোনো ভাত নাই। আচ্ছা বলুন, এর জন্য আমার কোথায় সাইন করতে হবে? তাসফিয়া মৌ কখনো মুখের কথার খেলাপ করে না, বুঝলেন? শিরিনের মুখে সন্দেহ কেটে গেল। সে হেসে বলল, ওকে ডান, তোমায় আমি বিশ্বাস করলাম। তাহলে আজ থেকে উজান শুধু আমার রাইট। মৌ মনে মনে দাঁত কিরমির করে উঠল। রাক্ষসী বলে কি, তিন কবুল বলে জামাই বানালাম আমি, আর এ ডাইনি বলছে আজ থেকে উজান চৌধুরী নাকি ওনার। শখ কত! আমার দুলহার দিকে তাকালে তোর চোখ আমি টেনে উপড়ে ফেলবো একদম। মনে মনে কথাগুলো বিড়বিড় করে বললেও মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে রাখলো মৌ। তার এই হাসি দেখে শিরিন ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, না না ম্যাম, কিছু বলিনি তো। মৌ জিভ কেটে কাচুমাচু হাসলো। ঠিক তখনই উজান গটগট করে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ালো। সে মৌয়ের দিকে চরম তীক্ষ্ণ সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়, কিন্তু মৌ সেসবের বিন্দুমাত্র পাত্তা দিল না। বরং সে আচমকা উজানের হাতটা টেনে নিয়ে শটান শিরিনের হাতের উপর গুজে দিল। বইয়ের এমন অদ্ভুত কাণ্ডে উজান পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গেল। যেখানে অন্য কোনো নারীর ছায়াও উজানের উপর পড়লে মৌ সহ্য করতে পারে না, সেখানে আজ সে স্বয়ং উজানকে শিরিনের হাতে তুলে দিচ্ছে। পুরো ব্যাপারটা উজানের মাথার উপর দিয়ে গেল। সে চরম রাগান্বিত চোখে তাকিয়ে কড়া গলায় আওড়ালো, মিসেস চৌধুরী, আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করছেন। মৌ উজানকে ইশারায় থামতে বলে শিরিনকে উদ্দেশ্য করে বলল, এই ডাইনি, সরি 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 ম্যাম, আমার দুলহাজানকে আপনার কাছে গচ্ছিত রেখে গেলাম। মনে রাখবেন, আমাদের মধ্যে যা ডিল হয়েছে সেই সব যেন তৃতীয় কোনো ব্যক্তি না জানে। আমি তাহলে এবার আসি। শিরিন খুশিতে আত্মহারা হলো। ঠিক আছে মৌ, থ্যাঙ্কস আ লট, তুমি অনেক ভালো। মৌ মুচকি এসে খানিকটা দূরে চলে গেল, কিন্তু কি ভেবে যেন আবারও দৌড়ে ফিরে এলো। তারপর শিরিনের হাতে একটা ডেরি মিল্ক চকলেট গুজে দিয়ে মিষ্টি করে হাসলো। যতদিন না আমার সব পরীক্ষা শেষ হচ্ছে ততদিন রোজ আপনাকে আমি একটা করে চকলেট দেব, আর আমার দুলহাজানকে একটু দেখে রাখবেন, কেমন? বাই ডাইনি। কথাটা শেষ করে মৌ এক দৌড়ে সেখান থেকে হাওয়া হয়ে গেল। যাওয়ার সময় সে এক পলকের জন্য পিছনে ফিরে তাকালো না। আর ওদিকে উজান রাগে আর বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় হুট করে শিরিন উজানকে জড়িয়ে ধরলার সাথে সাথে শিরিনের গালে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিল উজান। এমনিতেই মৌয়ের এমন অদ্ভুত কাণ্ডে সে মনে মনে প্রচণ্ড বিরক্ত ক্ষিপ্ত ছিল। তার উপরে ছ্যাঁচড়া মেয়েটার বেহায়াপনা তাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। সে রাগে অন্ধ হয়ে শিরিনের মুখটা শক্ত করে চেপে ধরল এবং দাঁতে দাঁত পিষে বাঘের মতো গর্জন করে বলল, তোকে আমি শতবার বলেছি না আমার থেকে সবসময় দূরে থাকবি? কিন্তু তুই কোন স্তরের নির্লজ্জ যে বারবার এমন কুকুরের মতো আমার কাছে ছুটে আসিস? নেক্সট টাইম যদি তোকে আমার বা আমার বউয়ের আশেপাশে ঘুরঘুর করতে দেখি, ট্রাস্ট মি, তোকে একদম শুট করে দেব। জাস্ট ফিনিশ। উজান চৌধুরী তোর মতো থার্ড ক্লাস মেয়েদের পাত্তা দেয় না। সে ওয়ান অ্যান্ড অনলি তার মিসেস চৌধুরীকে ভালোবাসে। সো বি কেয়ারফুল। যেহেতু এই ঘটনার কথাবার্তাগুলো শিরিনের ব্যক্তিগত কেবিনের ঠিক আড়ালে হচ্ছিল, তাই কলেজের অন্য কেউ তাদের এই রুদ্রমূর্তি আর বাকবিতণ্ডা দেখতে পেল না। শিরিন এক হাত দিয়ে নিজের লাল হয়ে যাওয়া গালটা চেপে ধরে চরম অবাক ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই অহংকারী ছেলেটাকে সে কোনোভাবে নিজের বশে আনতে পারছে না, কিন্তু উজান চৌধুরীকে না পেলে যে তার চলবেই না। উজান তার দিকে আবারও এক তীক্ষ্ণ মারমুখী নজরে তাকিয়ে কড়া গলায় আওড়ালো, বাই দ্য ওয়ে, ওই পিচ্চিটা তোর সাথে কিসে ডিল করেছে? হ্যাঁ, সত্যিটা কি? আমি এখনো শুনতে চাই। শিরিন উজানের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে তোতলাতে তোতলাতে বলল, তেমন কিছু না উজান। আমি তোকে লাস্ট টাইম বলছি, পিচ্চি তোকে কি বলেছে তাড়াতাড়ি বল।
উজান আরও এক পা এগিয়ে এসে ধমকে উঠল। উজান তার দিকে ওভাবে তেড়ে আসায় শিরিন ভয়ে একদম ঘাবড়ে গেল। তার চোখে মুখে তখন ভয় স্পষ্ট ফুটে উঠেছে, যা সিআইডি এজেন্ট উজানের তীক্ষ্ণ চোখ এড়াতে পারল না। সে চোখ রাঙিয়ে তাকাতেই শিরিন আর কথা লুকাতে পারল না। তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর ডিরেক্ট। বাকি কথা শেষ হওয়ার আগে শিরিন গড়গড় করে কাঁপতে কাঁপতে সব বলতে শুরু করলো। বলছি উজান, প্লিজ মেরো না আমায়। তোমার ওই বউ, আই মিন মৌ, তোমাকে আমার কাছে বন্ধক রেখেছে এবং এর বিনিময়ে আমার কাছ থেকে সব পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে চেয়ে নিয়েছে। এটাই ডিল হয়েছে আমাদের দুজনের মধ্যে। ট্রাস্ট মি, এর বাইরে আর কিছু নয়। হোয়াট? শিরিনের মুখ থেকে সত্যিটা শোনা মাত্রই উজন পুরো করিডোর কাঁপে এক বিকট চিৎকার দিয়ে উঠল। বিচ্ছু মেয়ে তলে তলে এত বড় ফোন দিয়েটে বসে আছে, প্রশ্ন ফাঁসের লোভে নিজের বরকে অন্যের কাছে বন্ধক দিয়ে দিল। কথাটা ভাবতেই উজানের পুরো গা শিউরে উঠল। এখন সে বুঝতে পারছে সামনে পরীক্ষা থাকার পরেও মেয়েটা কেন দিনরাত অমন রিল্যাক্সে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এই ধুরন্ধর মেয়েকে এখনই সাইজ না করলেই নয়। উজান নিজের কপালে হাত দিয়ে চরম হতাশায় বিড়বিড় করে উঠল। হোয়াট? শাশুর মেয়ে করছে রে কি? নিজের জামাইকে কেউ এক্সের কাছে বন্ধক দেয়? তুই কোন লেভেলে যাওয়ারও মেয়েকে বউ করেছে সুজান? এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিতে সেটাও ভালো ছিল। উজানের এমন কথাবার্তা শুনে শিরিনের মুখটা পুরো থমথমে হয়ে গেল। সে প্রচন্ড ভয়ে এক পা দুপা করে পেছনের দিকে পিছিয়ে যেতে লাগলো। অমনি উজান খপ করে তার হাতটা চেপে ধরে চোখ রাঙিয়ে তাকালো। শাকচুন্নি এখনই পালাচ্ছিস কোথায়? তার আগে বল, আমার এই অবুঝ আর নিষ্পাপ বউটাকে তুই এই কবুতে দিয়েছিস, তাই না? শিরিন আমতা আমতা করে। আমি কেন তোমার বউকে এত বুদ্ধিশুদ্ধি দিতে যাবো? হ্যাঁ, তোমার বই তো নিজে থেকে আমার কাছে এসে সাধলো, এমনকি দুটো বিষয়ের প্রশ্নপত্র অলরেডি নিয়েও গেল। আর এখন তুমি সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ উজান। তোরই দোষ। আমার বউ নয় অবুঝ, কিন্তু তুই কলনাগিনে আবার ঠ্যাংটা করে কিভাবে পরীক্ষার আগে প্রশ্ন দিলি? বিড়ালের বাচ্চার মতো বউটা আমার এমনিতেই পড়তে চায় না, এখন তোর জন্য একেবারে গোল্লায় যাবে। যদি আমার বউ পরীক্ষায় ফেল করে তবে তোকে নর্দমায় চুবাবো। কলনাগিনি, নিজের দোষ ঢাকতে আমার নাবালিকা বউটার উপর দোষটা পাস। শিরিনকে ওখানে দাঁড় করে রেখে উজান এক প্রকার দৌড়ে মোয়ের সন্ধানে রওনা হলো। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়ে গেছে, সেটা কিনা প্রিন্ট করেছে প্রফেসরের ওয়াইফ। এই কথা জানাজানি হলে কি হবে? উজান আর কিছু ভাবতে পারছে না। অস্থির মাথায় সে করিডোর দিয়ে দ্রুত পা চালালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।